But when we go to borrow help from the foreign neighborhood, we overlook the fact যখন when we go to borrow help, যখন আমরা হেল্প আনতে যাই from the foreign neighborhood মানে বিদেশিদের কাছ থেকে, we overlook the fact, আমরা এই ফ্যাক্টগুলোকে ওভারলুক করি, আমরা এগুলিকে দেখেও দেখি না, that among the Europeans, ইউরোপিয়ানদের মধ্যে the living spirit of the university, অর্থাৎ ইউনিভার্সিটিগুলোর যে লিভিং স্পিরিট মানে তারা একসাথে কাজ করার তাদের যে প্রবণতা, তাদের যে সত্তা, সেটা ইজ ওয়াইডলি স্প্রেড ইন দেয়ার সোসাইটি, সেটা তাদের সমাজে ভীষণভাবে ছড়িয়ে আছে। দেয়ার পার্লামেন্ট, তাদের পার্লামেন্টে, দেয়ার লিটারেচার, তাদের লিটারেচারে, অ্যান্ড দ্য নিউমেরাস অ্যাক্টিভিটিস, এবং অসংখ্য কাজের মধ্যে, নিউমেরাস মানে অসংখ্য কাজের মধ্যে সেটা ছড়িয়ে আছে, অফ দেয়ার কর্পোরেট লাইফ, তাদের কর্পোরেট লাইফে। অর্থাৎ তিনি বলছেন যে আমরা যে না বুঝেই শুধুমাত্র ইউরোপিয়ান যে শিক্ষা সেটাকে আমাদের কালচারে আনতে চাই, আমাদের এটা বোঝা উচিত তারা বিশ্ববিদ্যালয়ে যেটা পড়ায় সেই জিনিসটা তাদের জীবনে ব্যক্তিত্ব মানে সেটা ছড়িয়ে আছে, তাদের বিশ্ববিদ্যালয়ে আছে, তাদের পার্লামেন্টে আছে, তাদের জীবনের সব জায়গাতে সেগুলো ছড়িয়ে আছে। সেটা হলো তাদের একটা লিভিং স্পিরিট, অর্থাৎ সব জায়গাতে যেগুলো আছে সেটাই তারা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। আর আমরা যদি সেটাকে নিয়ে আসি তাহলে আমাদের কালচারে, সমাজে কোথাও তো সেটা থাকবে না। সুতরাং তাদের ওই পড়াশোনা আর আমাদের পড়াশোনা একই রকম হওয়া ঠিক হবে না। In all these functions, they are in a perpetual touch with the great personality of the land, which is creative and heroic in its constant acts of self-expression and self-sacrifice. বলছে যে in all these functions, এই সবগুলো কাজের মধ্যে they are, তারা রয়েছে। তারা বলতে এই যে তাদের যে শিক্ষা সেটাকে বোঝানো হচ্ছে। they are in perpetual touch, পারপেচুয়াল মানে স্থায়ীভাবে, একটা টাচ মানে তাদের যেন একটি স্পর্শ সবসময় লেগে আছে। উইথ দ্য গ্রেট পার্সোনালিটি, অর্থাৎ মহৎ মানুষদের, অফ দ্য ল্যান্ড, ওই দেশের, উইচ ইজ ক্রিয়েটিভ, যেটা হচ্ছে সৃজনশীল, অ্যান্ড হিয়ারওয়েক, এবং সেটা খুবই হিয়ারওয়েক, যেটা হলো খুবই বীরত্বগাথা, ইন ইটস কনস্ট্যান্ট অ্যাক্ট, তার সবসময়ের অ্যাক্টে, অফ সেলফ এক্সপ্রেশন অ্যান্ড সেলফ স্যাক্রিফাইস, মানে তারা নিজেদেরকে যাতে প্রকাশ করতে পারে এবং তাদের যে স্যাক্রিফাইস সেটারও তারা একটা কৃতজ্ঞতা সবসময়ই তাদের এডুকেশনের মাধ্যমে জানায়। They have their thoughts published in their books as well as through the medium of living men who think those thoughts and who criticize, compare and disseminate them. They have their thoughts, তাদের ওই চিন্তাভাবনাগুলো আছে পাবলিশড, যেগুলো পাবলিশড হয় ইন দেয়ার বুকস, অর্থাৎ তারা সেই বই পড়ায় যেটা তারা চিন্তা করে, অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু দ্য মিডিয়াম অফ লিভিং ম্যান, অর্থাৎ তারা এগুলোকে প্রকাশ করে বা পাবলিশ করে থ্রু দ্য লিভিং ম্যান, অর্থাৎ জীবন্ত যে মানুষগুলো এখনও বেঁচে আছে, হু থিঙ্ক দোজ থটস, যারা ওই চিন্তাগুলো করে, হু ক্রিটিসাইজ, যারা এগুলোর ক্রিটিসাইজ করে, কম্পেয়ার করে, অ্যান্ড ডিসেমিনেট করে, ডিসেমিনেট মানে ছড়ানো, দেম তাদেরকে, মানে ওই চিন্তা চেতনাগুলোকে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে সে সমস্ত বইগুলোই পড়ায় যে সমস্ত ব্যক্তিবর্গগুলো যারা এখনও পর্যন্ত বেঁচে আছেন, যারা ওগুলোকে চিন্তার ধারক বাহক, যারা আবার এটার ক্রিটিসাইজ করতে পারে, যারা এটাকে ডিসমিনেট করে, ছড়ায়, অর্থাৎ বলতে চাচ্ছে যে একটা লিভিং টাইপ অফ এডুকেশন তাদের মধ্যে থাকে। সাম অ্যাট লিস্ট অফ দ্য ড্রব্যাকস অফ দেয়ার একাডেমিক এডুকেশন আর রিডিমড by the living energy of intellectual personality pervading their social organism. Some at least of the drawbacks, এগুলোর মধ্যে কিছু ড্রব্যাকস মানে কিছু লিমিটেশনস বা কিছু মন্দ দিক অফ দেয়ার একাডেমিক এডুকেশন, তাদের শিক্ষা ব্যবস্থার যদি কোনো মন্দ দিক থাকে বা লিমিটেশন থাকে, আর রিডিম, সেটাকে তারা রিডিম করে, মানে সেটাকে তারা মানে লেসেন করে বা কমিয়ে নিয়ে আসে, বাই দ্য লিভিং এনার্জি, অর্থাৎ যারা বেঁচে আছেন, অফ দ্য ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি, যারা এই বুদ্ধিভিত্তিক ব্যক্তি যারা বা বুদ্ধিজীবী যারা বেঁচে আছেন, তারা পারভেডিং দেয়ার সোশ্যাল অর্গানিজম, তাদের সামাজিকীকরণ করার মাধ্যমে বা সামাজিকভাবে, অর্গানিজম মানে হলো ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন বলতে পারেন। তো সোশ্যাল অর্গানিজম মানে সমাজকে একত্রিত করার মাধ্যমে, পারভেডিং করার মাধ্যমে, একত্রিত করার মাধ্যমে তারা সেই জিনিসটাকে মিনিমাইজ করে ফেলতে পারেন। অর্থাৎ তিনি এখানে বলছেন যে তাদের একাডেমিক এডুকেশনের মধ্যে যে কোনো প্রবলেম হয় না তা কিন্তু না, তাদের কিছু সময় ড্রব্যাকস বা লিমিটেশন আসতে পারে, কিন্তু তারা যেহেতু লিভিং লেজেন্ডসদের গল্পই তারা পড়ান বা লিভিং লেজেন্ডসদের থিঙ্কিংয়ে যেহেতু তারা পড়ান, তাদের যারা জীবিত ব্যক্তিবর্গ আছেন, যারা লেজেন্ডারি ক্যারেক্টার বা ফিগার, তারা করেন কি,
তারা ওইগুলোকে মিনিমাইজ করতে পারেন, রিডিমড করতে পারেন, কারণ এটা তাদেরই লেখা বা তাদের সমসাময়িক ব্যক্তির কোনো ব্যক্তিরই বা লেখা। এটা হাজার হাজার বছরের ইতিহাস নয় যে এটার মধ্যে আর হাত লাগানো যাবে না। তখন এর মাধ্যমে তারা কি করে, ওই সমাজটাকে একটা অর্গানিজমের মধ্যে নিয়ে আসে, অর্থাৎ সমাজটাকে যাতে কোনোরূপ ভাঙন তৈরি না হয় বা কোনোরূপ কোয়েশ্চেন তৈরি না হয় সেগুলোকে তারা সলিউশন দেন। It is like the stagnant reservoir of water which finds its purification in the showers of rain to which it keeps its open. বলছে যে it is like the stagnant water. stagnant মানে যেটা হলো এক জায়গায় আছে, স্থিরভাবে আছে আর কি, জমে থাকা। রিজার্ভিয়ার মানে হচ্ছে পানির যে পাত্র, যেখানে হলো পানি থাকবে স্থায়ীভাবে, অফ ওয়াটার পানির, মানে আমরা এখানে বলতে পারি পানির বড় হাউস, যেটা হলো স্ট্যাগনেন্ট স্থায়ীভাবে আছে। উইচ ফাইন্ডস ইস পিউরিফিকেশন, যেটা এটার পিউরিফিকেশনটাকে লাভ করে, মানে এটার পরিশোধনটাকে লাভ করে ইন দ্য শাওয়ার্স অফ রেইন, অর্থাৎ বৃষ্টির পানিতে গোসল করে সেটা তার পরিশোধন লাভ করে। টু উইচ, যেখানে ইট কিপস, এটা রাখে ইটসেলফ ওপেন, এটাকে খোলা রাখে। এখানে যে রূপকটা ব্যবহার করা হয়েছে সেটা হলো যে কালচারে নানা ধরনের অসঙ্গতি থাকতে পারে, অনেক ধরনের কুসংস্কার থাকতে পারে, আর এটা যদি এমন হয়, এটা যদি খোলা হয়, মানে হাউসটা হলো খোলা, এই ধরা যাক এটা একটা হাউস, এই চৌবাচ্চা, এখানে হলো পানি পড়বে, এটা যদি খোলা হয় তাহলে কি হবে, এটা বৃষ্টির পানি পড়বে, বৃষ্টির পানি পড়ে এটার যে উপরে ময়লা আবর্জনা যদি কিছু জমে থাকে তাহলে সেটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ এটার নিজে থেকেই এটাকে পিউরিফাই করে নেবে। অর্থাৎ তিনি এখানে বোঝাতে চাচ্ছেন যে কালচারের মধ্যে অনেক ধরনের মিথ থাকে, অনেক ধরনের কুসংস্কার থাকে, অনেক ধরনের গোঁড়ামিও থাকে। তো এই গোঁড়ামিগুলো এটা যদি খোলা থাকে, এটা যদি অ্যাকসেপ্টিং হয় যে ভালো কিছু আসে যদি, তাহলে আমি গ্রহণ করব, তাহলে কি হয়, ওই মন্দ দিকগুলো আস্তে আস্তে এভাবে করেই নাই হয়ে যায়। এবং তাই করে হয়েছে, প্রত্যেকটা কালচার তা না হলে সেই আদিম যুগেই এখনও পর্যন্ত বসবাস করত, প্রত্যেকটা কালচারই গ্রহণ করেছে। তবে ইউরোপিয়ানরা গ্রহণ করেছে অনেক বেশি, যার জন্য ইউরোপিয়ানদের ডেভেলপমেন্টটাও অনেক বেশি। তো তিনি এটাই বলছেন যে তাদের যে অ্যাপ্রোচ সেটা হলো একটা খোলা, একটা রিজার্ভিয়ার, পানির একটা খোলা ট্যাঙ্কের মতো সেটা থাকে, সেখানে বৃষ্টির পানির মাধ্যমে সেটা কি হয়, পিউরিফাই হয়। অর্থাৎ বোঝাতে চাচ্ছেন তাদের কালচারটা হচ্ছে অ্যাকসেপ্টিং, ভালো কিছু হলে সেটাকে আমরা গ্রহণ করব, এটা খোলা থাকে, এটা গ্রহণ করে, যার জন্য তাদের কাছ থেকে তারা যে এখন যে তাদের যে অবস্থা, আজ থেকে 200 বছর আগে যে সেটা ছিল তা কিন্তু নয়, তারা সেখান থেকে বেরিয়ে এসেছে, তারা ভালো কিছুকে গ্রহণ করেছে, এই জিনিসটাকে এখানে বোঝাতে যাচ্ছে। বাট টু আওয়ার মিসফরচুন, কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যজনক হচ্ছে, উই হ্যাভ ইন ইন্ডিয়া অল দ্য ফার্নিচার অফ দ্য ইউরোপিয়ান ইউনিভার্সিটিজ এক্সেপ্ট দ্য হিউম্যান টিচার। তিনি বলছেন যে আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাদের সকল ফার্নিচারগুলো হচ্ছে ইউরোপিয়ান ইউনিভার্সিটির। ফার্নিচার বলতে যে এখানে শুধুমাত্র কাঠ, ওই চেয়ার টেবিল বেঞ্চ এগুলোকে বোঝানো হচ্ছে তা কিন্তু নয়, মানে পুরো কাঠামো, পুরো বই পুস্তকের ধরন, সিলেবাস, কারিকুলাম ইত্যাদি ডিজাইনিং যা কিছু আছে সব কিছু বোঝানো হচ্ছে ফার্নিচার দিয়ে। সেগুলো আমরা নিয়েছি হলো ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে, এক্সেপ্ট দ্য হিউম্যান টিচার, মানে হিউম্যান টিচারটা আমরা আর নেই। এখানে তিনি যেটা বোঝাতে যাচ্ছেন যে তাদের টিচাররা কি থাকেন, তাদের টিচাররা থাকেন হলো ওপেন, তারা অ্যাকসেপ্টিং হন, ভালোকে গ্রহণ করেন, খারাপকে বিদায় করেন, এভাবে করে তারা সবসময়ই একটা চর্চার মধ্যে থাকেন। এবং তাদের যে সিলেবাস ডিজাইনিং, তাদের যে পড়াশোনার ধরন, সেখানে হলো তারা লিভিং জিনিসটাকে পড়ানো হয়, সামনের দিকে কি করে এগিয়ে যাব। তো আমরা ওই প্যাটার্নটাকে গ্রহণ করলেও টিচারকে গ্রহণ করতে পারি নাই। তো টিচার যদি গ্রহণ না করি, আপনি অনেক ধরা যাক পাবলিক বিশ্ববিদ্যালয় আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অনেক বেশি চকচকে থাকে, আর পাবলিক ইউনিভার্সিটিগুলো ওই পরিমাণে চকচকে থাকে না। তথাপিও পাবলিক ইউনিভার্সিটির যে অ্যাপিল, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি এখনও পর্যন্ত পৌঁছাতে পারছেন না। যেভাবে করেই ব্যাখ্যা করেন না কেন, আমার মত হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত যে পরিমাণে স্কলার টিচার আছেন, এই টিচারগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। ফলে খুব নামকরা 2-4 জন টিচার তারা হায়ার করেন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে, করে বাকি টিচারগুলো ওই স্ট্যান্ডার্ডের হয় না, যার জন্যই প্রাইভেট ইউনিভার্সিটি অনেক তারা এফোর্ট দেওয়া সত্ত্বেও অত পরিমাণে নাম বাংলাদেশে করতে পারছে না। এই জন্য টিচার একটা মেজর ফ্যাক্ট। রবীন্দ্রনাথ এখানে বলছেন যে আমরা সব কিছু ইউরোপিয়ানদের কাছ থেকে নিয়েছি এক্সেপ্ট দ্য হিউম্যান টিচার, মানে আমরা ওই টিচারটাকে ওদের মতো করে গ্রহণ করতে পারি নাই বা ওদের মতো করে তৈরি করতে পারি নাই।